নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের ২১তম পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। জ্যোতিরিন্দ্রনাথের মাথায় নিত্য নতুন পরিকল্পনা আসে। তিনি বহু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তা সত্ত্বেও আরেকটি প্রতিষ্ঠান গড়তে চাইলেন। তিনি ফরাসি ভাষার চর্চা করেছেন অনেক দিন। তিনি জানেন যে ফরাসি দেশে ফ্রেঞ্চ একাডেমি ফরাসি ভাষার শুদ্ধতা রক্ষা ও সাহিত্য সমীক্ষার ভার নিয়ে থাকে। এদেশে সেরকম কোনো সাহিত্য প্রতিষ্ঠান নেই। যে কোনো সাহিত্যের স্বাস্থ্য রক্ষা ও শ্রীবৃদ্ধির জন্য এরকম একটি প্রতিষ্ঠান দরকার। বিজ্ঞান এখন অবশ্য পাঠ্য বিষয়, কিন্তু বাংলায় বিজ্ঞানের পরিভাষা সেভাবে নেই। বাংলায় ভূগোল কিংবা দর্শন পাঠ করতে গেলেও পরিভাষা দরকার। কে এসব ঠিক করবে? জ্যোতিরিন্দ্রনাথ প্রস্তাব দিলেন বাংলার বিশিষ্ট সব লেখক, পণ্ডিত ও শিক্ষাবিদদের একসাথে জড়ো করে একটি সারস্বত সমাজ গঠন করা হোক। মাঝে মাঝে এই সব গুণীজন একসঙ্গে মিলিত হয়ে বাংলা ভাষার একটি সুনির্দিষ্ট রূপ দেবার ব্যবস্থা গ্রহণ করবেন। এজন্য প্রাথমিক যা খরচপত্র লাগে তা দেবেন জ্যোতিরিন্দ্রনাথ, আর সংগঠনের জন্য খাটাখাটনি করবে রবি। সাহিত্য সংক্রান্ত যে কোনো ব্যাপারেই রবির প্রবল উৎসাহ। এই প্রতিষ্ঠানের সম্পাদক হলো রবি, আর সভাপতি কে হবেন? প্রথমেই যাওয়া হলো রাজেন্দ্রলাল মিত্রের কাছে। বেলেঘাটা সুরোর মিত্তির বাড়ির এই রাজেন্দ্রলাল অসাধারণ পণ্ডিত, বাগ্মী এবং সুলেখক। মানুষটি কানে কিছু কম শোনেন, তাই কথা বলেন বেশি, কিন্তু অযথা কিছু বলেন না। বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা তিনি শুরু করেছেন বলা যায়। রাজেন্দ্রলালের দি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল বইটি রবির খুব প্রিয়। তিনি এশিয়াটিক সোসাইটির সঙ্গে বহুকাল জড়িত। তাছাড়া স্কুল বুক সোসাইটি, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি এবং আর্ট স্কুল স্থাপনের ব্যাপারে তার প্রচুর অভিজ্ঞতা। সাহেবদের কাছ থেকে অনেক সম্মান তিনি পেয়েছেন, কিন্তু সাহেবদের সম্পর্কে স্পষ্ট কথা বলতেও তিনি ছাড়েন না। ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হবার পরই তিনি ছিলেন তার কোষাধ্যক্ষ ও সম্পাদক। কিন্তু তিনি দেখেছিলেন ইংরেজ ও ভারতীয় সভ্যদের মধ্যে ব্যবহারের তারতম্য ঘটছে। আদালতের বিচার দুরকম। একদিন সোসাইটিতে এই বৈষম্যের সমর্থনে ইংরেজরা হইচই করছিল। রাজেন্দ্রলাল ধমক দিয়ে বলে ওঠেন, এদেশে যত ইংরেজ আসে তার বেশিরভাগই বিলিতি সমাজের আবর্জনা। এই উক্তির জন্য তাকে ফটোগ্রাফিক সোসাইটি ত্যাগ করতে হয়েছিল। কিন্তু কলকাতায় মুখে মুখে ঘটনাটি ছড়িয়ে পড়ে। অনেকেই আশ্চর্য হয়ে ভেবেছিল, সাহেবদের মুখের ওপর এমন কথা বলার সাহস কারুর থাকতে পারে? মানিকতলায় আপার সার্কুলার রোডে শ্রীকৃষ্ণ সিংহের বাগানবাড়িতে থাকেন রাজেন্দ্রলাল। রবিকে তিনি বিশেষ স্নেহ করেন। রবির মুখে প্রস্তাবিত প্রতিষ্ঠানটির
উদ্দেশ্যের কথা শুনে তিনি খুবই আগ্রহ দেখালেন। এশিয়াটিক সোসাইটি থেকে শুরু করে স্কুল বুক সোসাইটি পর্যন্ত সবই তো সাহেবদের উদ্যোগে গড়া হয়। বাঙালিরা নিজেরা কোনো প্রতিষ্ঠান গড়তে পারবে না কেন? এই প্রতিষ্ঠান যে কতখানি প্রয়োজনীয় হয়ে উঠতে পারে তা তিনি অনেকক্ষণ ধরে রবিকে বোঝালেন। তারপর বললেন, আমাকে সভাপতি হতে বলছো, আমার আপত্তি করার কোনো কারণ নেই, কিন্তু আরও তো গণ্যমান্য বিদ্বান ব্যক্তিরা রয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমবাবু, দ্বিজেন্দ্রবাবু, সৌরীন্দ্রমোহন ঠাকুর। তুমি ওদের কাছে গিয়ে মত সংগ্রহ করো, তারপর একদিন সভা ডেকে কমিটি তৈরি করা যাবে। রবি এরপর গেল বঙ্কিমচন্দ্রের বাড়িতে। তিনি এখন আলিপুর আদালতে কাজ করছেন। বঙ্গদর্শনে তার ধারাবাহিক উপন্যাস আনন্দমঠ সদ্য শেষ হয়েছে। মেজাজ বেশ প্রসন্ন আছে। তিনি এখন হিন্দু ধর্মের পক্ষে প্রখর প্রবক্তা। খ্রিস্টান ও ব্রাহ্মরা পৌত্তলিকতা কিংবা পুজো আচ্চা সম্পর্কে কটাক্ষ করলেই তিনি ইংরেজি বাংলায় তার প্রতিবাদ জানাচ্ছেন। মোগল পাঠান আমলে হিন্দুরা নির্বিষ হয়ে পড়েছিল। সব জায়গায় তারা কাপুরুষের মতন পদানত হয়েছে। একথা বঙ্কিম মানতে রাজি নন। তার মতে এ সবই ভ্রান্ত ইতিহাস। মুসলমান ঐতিহাসিকরা নিজেদের পরাজয়ের কথা গোপন করে হিন্দুদের বশ্যতার কথা বেশি করে লিখেছেন। রাজপুতানা এবং দাক্ষিণাত্যে কি মুসলমান আক্রমণকারীরা বারবার পিছিয়ে আসেনি? উড়িষ্যার রাজা নরসিংহদেব কি বাংলার পাঠান শাসক তোঘল খাঁকে সসৈন্যে পিটিয়ে তাড়িয়ে দেননি? বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে বঙ্গ বিজয় করেছিল। একথা শুনলেই বঙ্কিম ক্রুদ্ধ হয়ে ওঠেন। ভুল, একেবারেই ভুল ইতিহাস। রাজধানীতে ঢুকেছিল আসলে 17 জন ছিঁচকে চোর। বৃদ্ধ রাজা লক্ষণ সেন পালিয়েছিলেন বটে, কিন্তু ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসও কি পালাননি? সমস্ত গৌড় বঙ্গ অধিকার করার জন্য আক্রমণকারীদের লড়াই চালাতে হয়েছিল 1 বছর। বাঙালির চরিত্র কালিমালিপ্ত করার জন্যই মিনহাজ উদ্দিনের মতন ঐতিহাসিকরা এমন গাল গল্প বানিয়েছে। যেন গোটা কতক অশ্বারোহী নিয়ে বখতিয়ার খিলজি এসে পড়ার পরই সমগ্র বাঙালি জাতি ভয় পেয়ে তার পায়ে আছড়ে পড়ছে। বঙ্কিমের মতামত এমন জেদি ধরনের যে অন্য দিকের কোনো যুক্তির তিনি ধার ধারেন না। তার আত্মবিশ্বাস এক এক সময় দম্ভের পর্যায়ে পড়ে। রবিকে তিনি ভালোই চেনেন। কিশোর রবির একটি কবিতা তিনি ছাপিয়েছিলেন বঙ্গদর্শন পত্রিকায়। ঠাকুরবাড়িতে তার যাতায়াত আছে বটে, কিন্তু মনে মনে তিনি ব্রাহ্মদের সম্পর্কে একটা তাচ্ছিল্যের ভাব পোষণ করেন। উদীয়মান লেখক রবির প্রতি তিনি দৃষ্টি রেখেছেন। প্রকাশ্যে তিনি রবির অকুণ্ঠ প্রশংসা করেন। এই তো কিছুদিন আগে রমেশ দত্তর মেয়ের বিয়েতে
নিমন্ত্রণ সভায় রবির সঙ্গে তার দেখা হয়েছিল। রমেশ দত্তের কন্যা কমলার সঙ্গে ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসুর বিবাহ হল হিন্দু পদ্ধতিতে। শ্বশুর ও জামাতা দুজনেই বিলেত ফেরত। হিন্দু মতে কালাপানি পেরুলে প্রায়শ্চিত্ত করতে হয়, ওরা তা করেননি, তাই নিয়ে সমাজে বেশ শোরগোল হয়েছে। সে যাই হোক, সেই উৎসবে রমেশচন্দ্র বঙ্কিমবাবুর গলায় একটা মালা পরাতে গেলে বঙ্কিমচন্দ্র প্রবীণ লেখকের ঔদার্যে বলেছিলেন, আরে না না, আমাকে কেন, এ মালা রবিকে দাও। রমেশ, তুমি সন্ধ্যা সঙ্গীত পড়েছ, কি অপূর্ব কাব্য লিখেছে রবি, পড়নি? কিন্তু নিজের বাড়িতে অন্তরঙ্গদের মধ্যে বঙ্কিম এতটা উদার হতে পারেন না। একদিন রবির প্রসঙ্গ ওঠায় বঙ্কিম বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি সম্পর্কে বলেছিলেন, স্থানে স্থানে সুন্দর উচ্চ স্তরের লেখা আছে, কিন্তু উপন্যাস হিসেবে সেটা নিষ্ফল হয়েছে। রবি যথেষ্ট গিফটেড বটে, কিন্তু প্রিকোসাস। রবির কাছ থেকে সারস্বত সমাজের উদ্দেশ্যের বয়ানখানি নিয়ে পাঠ করে বঙ্কিম বললেন, হ্যাঁ বেশ ভালোই তো, তবে ফরাসি একাডেমির ধাঁচে যখন হচ্ছে তখন এর নাম একাডেমি অফ বেঙ্গলি লিটারেচার রাখলেই তো হয়। রবি বলল, প্রথম দিনের সভায় এই নাম নিয়ে আলোচনা করা যেতে পারে। বঙ্কিমচন্দ্র সই করে দিলেন। আরও কয়েকজনের সম্মতি স্বাক্ষর সংগ্রহ করার পর রবি গেল বিদ্যাসাগরের কাছে। তিনি থাকেন বাদুর বাগানে। বিদ্যাসাগর মশাইয়ের শরীর মন কিছুই এখন ভালো নেই। মনটাই ভেঙে গেছে বেশি। বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য তিনি কি কঠোর পরিশ্রম করলেন, কত বাধার সম্মুখীন হয়েছিলেন অকুত ভয়ে। শেষ পর্যন্ত আইনও প্রণীত হলো, কিন্তু দেশের মানুষ তো তা মানল না। তিনি নিজে উদ্যোগ নিয়ে নিজের অর্থ ব্যয়ে কয়েকটি বিধবার বিয়ে দিলেন, কিন্তু এই আমূল কুসংস্কারাচ্ছন্ন সমাজে তাতে সাড়া জেগেছে কতটুকু? কেউ কেউ বেশ মজা পেয়েছে। সংবাদপত্রে নাম ছাপাবার জন্য বিধবা বিবাহে সম্মত হয়, তারপর সেই স্ত্রীর সঙ্গে উপপত্নীর মতন ব্যবহার করে। বিধবা বিবাহ চালু করার প্রচেষ্টায় বিদ্যাসাগরের নিজস্ব ধার জমে গেছে ৮০,০০০ টাকা। তারপর তিনি বহু বিবাহ রদ করবার জন্য কলম ধরলেন। হিন্দু সমাজে জড়িয়ে আছে বহু রকম কুপ্রথা। কুলীন ব্রাহ্মণরা ৫০-১০০টা বিবাহ করে অতগুলি মেয়ের সর্বনাশের কারণ হয়। তিনি নিজে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বহু বিবাহের পরিসংখ্যান জোগাড় করেছেন। তারপর ইংরেজ সরকারের কাছে আর্জি জানালেন যাতে আইন পাস করে এই প্রথা বন্ধ করা হয়। আশ্চর্য ব্যাপার, এদেশের শিক্ষিত মানুষদের কাছ থেকেও তিনি এ ব্যাপারে সমর্থন পেলেন না। অধিকাংশ লোকই তার বিপক্ষে। বহু বিবাহ বন্ধ না হলে যে বিধবার সংখ্যা বাড়তেই থাকবে তা এরা বুঝলেন না।
বিপক্ষীয়দের মতে এই প্রথার ধীরে ধীরে অবসান হবে। আইন জারি করে বন্ধ করার কোনো দরকারই নেই। অদ্ভুত যুক্তি! দাসপ্রথা, সতীদাহ প্রথা আইন করে বন্ধ করতে হয়নি, আপনা আপনি বন্ধ হবার কোনো লক্ষণ দেখা গিয়েছিল। কুসংস্কারাচ্ছন্ন কিংবা মতলববাজ ব্যক্তিদের একমাত্র শাস্তির ভয় দেখিয়ে নিরস্ত করা যায়। সমধর্মী মানুষদের এই বিরূপতা দেখে বিদ্যাসাগর নিরাশ হয়ে গেছেন। আরও আঘাত পেয়েছেন অনেক নিকটজনের কাছ থেকে। যাদের তিনি সাহায্য করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, তারাও আড়ালে তার নিন্দে করে। পরোপকারে এই প্রতিদান। এমনকি তার জন্মস্থান বীরসিংহ, যে গ্রামের উন্নতির জন্য তিনি কত অর্থ ব্যয় করেছেন, সে গ্রামের মানুষও তার একটা অনুরোধের মূল্য দেয় না। রাগে দুঃখে তিনি আর কোনো দিন বীরসিংহ গ্রামে যাবেন না প্রতিজ্ঞা করেছেন। এখন মাঝে মাঝে সাঁওতাল পরগনায় কর্মটেরে গিয়ে থাকেন, যেখানকার সাঁওতালরা তাকে মাঝে মাঝে ভালোবাসে। সেই সরল কপটতাহীন সাঁওতাল নারী পুরুষদেরই তার মনে হয় খাঁটি মানুষ। তার স্বাস্থ্যও ভেঙে গেছে। অনেক বছর আগে মেরি কার্পেন্টার নামে এক বিবির সঙ্গে বালিতে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে ঘোড়ার গাড়ি উল্টে ছিটকে পড়ে যান রাস্তায়। বাইরের আঘাত সেরে গেল, কিন্তু শরীরের অভ্যন্তরে যে চোট লেগেছিল তার নিরাময় হলো না। কোনো চিকিৎসকের মতে তার যকৃৎ উল্টে গেছে, কিছুই হজম হতে চায় না। এখন আর কোনো সমাজ সংস্কারে তার মন নেই। প্রেস ও প্রকাশনী বিক্রি করে দিয়েছেন। শুধু নিজের প্রতিষ্ঠিত স্কুল ও কলেজ নিয়েই আছেন। সারস্বত সম্মিলনে যারা যোগ দিতে রাজি হয়েছেন, সেই তালিকাটি দেখলেন বিদ্যাসাগর। বঙ্কিমের নামটার উপর তার চোখ আটকে গেল। ইংরাজ ভৃত্য এই ব্যক্তিটি দু চারখানা নোভেল লিখে খ্যাতি পেয়েছেন বটে, কিন্তু সমাজেরও দণ্ডমুণ্ডের কর্তা হতে চান। ইনি বরাবর বিদ্যাসাগরের বিরুদ্ধাচারণ করেছেন, বিদ্রূপ করেছেন বিধবা বিবাহ আন্দোলন নিয়ে। এমনকি বিদ্যাসাগরকে মূর্খ বলতেও দ্বিধা করেননি। বহুবিবাহ বন্ধ করার ইনি পক্ষপাতী নন। এমনকি ইনি বিদ্যাসাগরকে তেমন লেখক বলেও মানতে চান না। বিদ্যাসাগর নাকি কোনো মৌলিক রচনা লেখেননি। সবাইকে নোভেল, নাটক, পদ্য লিখতে হবে, না হলে সাহিত্য হবে না। নতুন বাংলা গদ্য ভাষা গড়ে উঠছে। এখন প্রবন্ধ অনুবাদের বিশেষ উপযোগিতা নেই। বঙ্কিম বিদ্যাসাগরের সীতার বনবাস পড়ে বলেছিলেন, এ তো কান্নার জোলাপ। কোনো এক সভায় এই বঙ্কিমের সঙ্গে একা শোনে বসতে হবে বিদ্যাসাগরকে। হেসে হেসে কথা বলতে হবে। ওসব ভণ্ডামি তার পক্ষে সম্ভব নয়। মৃদু হেসে কাগজপত্র রবিকে ফিরিয়ে দিয়ে বিদ্যাসাগর বললেন, না বাপু, আমি এর মধ্যে নেই। রবি অবাক হয়ে বলল, সে কি, আপনি আমাদের সঙ্গে থাকবেন না? আমরা চাই আপনি সভাপতি হবেন। বিদ্যাসাগর দুদিকে মাথা নেড়ে বললেন,
আমি তো যাবই না। এ বুড়ার আর একটা কথা শুনে রাখো, এরকম কাজে আমাদের মতন লোকদের বাদ দেওয়াই উচিত। হোমরা চোমরাদের লয়ে কোনো কাজ হবে না, কারুর সঙ্গে কারুর মতে মিলবে না। বরং তোমাদের মতো ছেলে ছোকরারা যদি সমবেত হয়ে কিছু করতে পারো তো দেখো। রবি জানে বিদ্যাসাগর একবার না বললে আর তার মত ফেরানো প্রায় অসম্ভব। সারস্বত সমাজের কাছে ঘোরাঘুরির জন্য রবি এখন প্রায় সময়েই বাড়ি থাকতে পারে না। সদর স্ট্রিটের অত বড় বাড়িতে বিকেল সন্ধে কাদম্বরীকে প্রায় নিঃসঙ্গ অবস্থায় কাটাতে হয়। রবির সে কথা মাঝে মাঝে মনে পড়ে, কিছুটা অপরাধ বোধ হয়। কিন্তু বাংলা একাডেমি গড়ার আকাঙ্ক্ষাটা তাকে মাতিয়ে তুলেছে। বড় বড় পণ্ডিত ও সাহিত্যজীবীদের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা এই বিষয়ে আলোচনা করতে তার উৎসাহের অবধি নেই। রবি তার সহযোগী হিসেবে পেয়েছে কেশব সেনের ছোট ভাই কৃষ্ণবিহারী সেনকে। কৃষ্ণবিহারী MA পরীক্ষায় ফার্স্ট হওয়া ছাত্র। রবির ইচ্ছে কোনো গোষ্ঠীভেদ না করে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিদেরই এই সমিতিতে টেনে আনা। অনেকেরই সম্মতি পাওয়া গেল। বিদ্যাসাগর ছাড়া আর কেউ এখনও তার মুখের ওপর প্রত্যাখ্যান করেননি। রবির এই ব্যস্ততা নিয়ে কোনো অনুযোগ করেন না কাদম্বরী। তিনি আড়ালে আড়ালে থাকেন। গোধূলির ক্ষীয়মান আলোয় তিনি একা একা ঘুরে বেড়ান, এ ঘর থেকে ও ঘর, বারান্দায়, ছাদে। কখনো পিয়ানোর সামনে বসে বাজিয়ে যান আপনার মনে। কোনো কোনো সন্ধ্যায় জ্যোতিরিন্দ্রনাথ তাকে নিয়ে যেতে চান বিরজিতলাওয়ের বাড়ির আসরে। কাদম্বরীর যেতে ইচ্ছে করে না। সারস্বত সমাজের প্রথম অধিবেশন হল জোড়াসাঁকোর বাড়িতে। রাজেন্দ্রলাল, বঙ্কিম, সৌরীন্দ্রমোহন ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ছাড়াও এলেন কৃষ্ণকমল ভট্টাচার্য, হরপ্রসাদ শাস্ত্রী, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, হেমচন্দ্র বিদ্যারত্ন প্রমুখ আরও অনেকে। অনেক লম্বা লম্বা বক্তৃতা ও কমিটি গড়া হলো। পরিভাষার সমস্যা নিয়ে চলল দীর্ঘ সময়ের বাদানুবাদ। এর পরের দু একটা মাসিক অধিবেশনেই রবি বুঝতে পারল কাজের কাজ কিছুই হচ্ছে না। উপদলীয় কন্দল শুরু হয়ে গেছে। এই সব বড় বড় মানুষগুলির প্রত্যেকেরই আত্মম্ভরিতার লম্বা লম্বা লেজ আছে। সেই লেজের বিড়ে পাকিয়ে সিংহাসন তৈরি করে তার উপর এক একজন রাজা সেজে বসে থাকেন। এরা দূরবীনের উল্টো দিক দিয়ে দেখেন জগৎ সংসারটাকে। বঙ্কিমচন্দ্র এই প্রতিষ্ঠান সম্পর্কে আর তেমন গা করেন না। কয়েকজন আড়ালে বলা বলি করতে লাগলেন, ওসব ঠাকুরবাড়ির ব্যাপার, সব বিষয়েই ওরা কৃতিত্ব নিতে চায়। রবি নিরাশ হয়ে পড়ল। বাঙালি জাতির এত দূর অধঃপতনের পরেও এখনও এরা সবাই একসঙ্গে হয়ে হাতে হাত মিলিয়ে একটা কিছু গড়ে তোলার প্রয়োজনীয়তা বোধ করতে পারছেন না। শুধুই দলাদলি আর পরনিন্দা চলতে থাকবে। রবি উপলব্ধি করল বিদ্যাসাগর মশাইয়ের সাবধান বাণী কত মর্মে মর্মে সত্য। সারস্বত সমাজের অধিবেশনে নিয়ম মাফিক চলতে লাগলো বটে,
কিন্তু রবির আর কোনো গরজ রইল না। এর জন্য এতখানি সময় দিয়ে তার লেখার যথেষ্ট ক্ষতি হয়েছে। হঠাৎ একদিন রবির জ্বর এসে গেল, রীতিমতন শীত ও কাঁপুনি। ম্যালেরিয়া নাকি? দুপুরবেলা লেপ মুড়ি দিয়ে রবি শুয়ে পড়ল। কারুকে কিছু জানালো না। কয়েকদিন যাবৎ কাদম্বরীরও শরীর খারাপ। নীলমাধব ডাক্তার এসে দেখে গেছেন। রবির অসুখ বিসুখ কম হয়, শরীর বেশ মজবুত। শরীর নিয়ে সে বেশি চিন্তাও করে না। শ্রাবণ মাসের ভ্যাপসা গরমে রবি শীতে কাঁপছে। প্রবল জ্বর হলে তার একটা আরামের দিকও আছে। সমস্ত শরীর কেমন যেন হালকা হয়ে যায়, যেন বাতাসে ভাসে। জেগে থাকা অবস্থাতেই চিন্তাগুলো মনে হয় স্বপ্ন স্বপ্ন। অনেক দিন কোনো গান রচনা করা হয়নি। সেই জ্বরের ঘোরে রবি একটা গান বাঁধবার চেষ্টা করল। একটি দুটি লাইন ঠিক এসে গেল। তৃতীয় লাইনটি ভাবতে গিয়ে গুলিয়ে গেল প্রথম লাইনটা। কিছুতেই মনে পড়ল না। সেই হাতড়াতে গিয়ে আবার তৃতীয় লাইনটা হারিয়ে যায়। কপালে একটা হাতের ছোঁয়া লাগতে চমকে উঠল রবি। ঘাড় ঘুরিয়ে দেখল শিয়রের কাছে দাঁড়িয়ে আছেন কাদম্বরী। উড়িখুড়ি চুল, চোখ দুটি ছলছলে, শরীরে একটা আটপৌড়ে হলুদ শাড়ি জড়ানো। দুজনে পরস্পরের চোখের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। এর মধ্যে রবি গিয়েছিল কাদম্বরীর কাছে ক্ষমা চাইতে। কাদম্বরী উদাসীনভাবে কাটা কাটা উত্তর দিয়েছেন। রবি বুঝতে পেরেছিল ওর রাগ এখনো পড়েনি। তারপর কাদম্বরী অসুখে শয্যাশায়ী হলেন। মনোর মা আর নিস্তারিণী দাসী তার ঘরে বসে থাকে। রবি সকাল বিকেল দেখে এসেছে, অন্তরঙ্গ কোনো কথা হয়নি। জ্যোতিরিন্দ্রনাথ জমিদারির কাজে গেছেন শিলাইদহে। জোড়াসাঁকো থেকে দুজন কর্মচারী এসে রয়েছে এ বাড়িতে। রবি অস্ফুট স্বরে বললেন, নতুন বৌঠান? কাদম্বরী বললেন, রবি, তোমার অসুখ হয়েছে, আমাকে খবর দাওনি? রবি কাদম্বরীর ডান হাতখানি ধরল। সে হাত খুব উষ্ণ। কাদম্বরীর মুখ দেখলেও টের পাওয়া যায় জ্বরের ঝাঁঝ। রবি বলল, তোমারও তো বেশ জ্বর, তুমি উঠে এলে কেন? কাদম্বরী বললেন, মেয়ে মানুষের জ্বর হলে কিছু হয় না, সরকার মশাইকে জানাচ্ছি, নীলু ডাক্তারকে ডেকে আনুক তোমার জন্য। এত জ্বর, কপালে জলপটি দেওয়া হয়নি। রবি বলল, এখুনি ডাক্তার ডাকার দরকার নেই, মোটে একদিনের জ্বর, আমার এমনিই ঠিক হয়ে যাবে। কাদম্বরী বললেন, তুমি চুপটি করে শুয়ে থাকো, এক্ষুনি আসছি। রূপোর বাটিতে ঠান্ডা জল আর পরিষ্কার এক টুকরো কাপড় নিয়ে একটু পরেই ফিরে এলেন কাদম্বরী। একপাশে বসে রবির কপালে জলপট্টি দিলেন যত্ন করে। রবি বলল, এ তোমার ভারী অন্যায় নতুন বৌঠান, তোমার এখন শুয়ে থাকার কথা, তুমি জলপট্টি নাওনি কেন? কাদম্বরী বললেন, তোমার এই মাথায় কত কি চিন্তা করতে হয়, বেশি গরম হলে ক্ষতি হতে পারে। আমাদের মাথার আর কি দাম আছে? রবি বলল, চিন্তা সব মানুষই করে, তবে তোমার মনের মধ্যে কি যে চলে তার আমি কোনো হদিস পাই না।
কাদম্বরী হেসে বললেন, হদিস করার সময় কোথায় তোমার? রবি বলল, আমি দোষ করেছি, পথভ্রান্ত হয়েছিলাম, কিন্তু সেই দোষ কি একেবারে ক্ষমার অযোগ্য? কাদম্বরী বললেন, ক্ষমার প্রশ্নই আসে না। রবি, তুমি কি সর্বক্ষণ বাড়িতে বসে থাকবে নাকি আমার জন্য? আমি বুঝি তা বুঝি না। রবি বলল, একটা লাভ হলো কি জানো নতুন বউঠান, এই কয়েক মাস অন্যদের কাছে ঘুরে ঘুরে আমার উপলব্ধি হলো তোমার কাছাকাছি থাকতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দুদিন বাদে রবির জ্বর ছাড়ল, কাদম্বরী ছাড়ল তার পরের দিন। আবার শনিবারে দুজনেরই একসঙ্গে জ্বর এলো। নীলমাধব ডাক্তার দুজনকেই ওষুধ দিলেন। সেই ওষুধে জ্বর ছাড়ে, আবার আসে। এই পালা জ্বর ক্রমে গা সহ্য হয়ে গেল। জ্বর যখন থাকে না তখন রবি লিখতে বসে যায়। কাদম্বরী ঘর গুছোতে শুরু করে। সন্ধ্যের পর দুজনে মুখোমুখি বসে গল্প করে কিংবা গান গায়। রবি তার সদ্য লেখা কবিতাটি পড়ে শোনায়। কাদম্বরী রবির সব লেখার প্রথম পাঠিকা কিংবা শ্রোতা। এই জ্বর রবির চেয়ে কাদম্বরীকেই কাহিল করেছে বেশি। মুখখানি শীর্ণ মনে হয়, চক্ষু দুটি বেশি উজ্জ্বল দেখায়, সেমিজ ঢলঢলে হয়ে গেছে, হাত দুটিও রোগা রোগা, কিন্তু তার জীবনী শক্তি একটুও কমেনি। জ্বরমুক্ত দিনে সারা বাড়ি ছুটে বেড়ান। স্নান করেন দুবার। নিজের হাতে রবির জন্য দু একটি পদ রান্না করেন। এর মধ্যে জ্যোতিরিন্দ্রনাথ ফিরে এলেন শিলাইদহ থেকে। বাড়িতে অসুখের কথা শুনে তিনি স্ত্রীর কপালে হাত দিয়ে দেখলেন। ছোট ভাইয়ের হাত ধরে নাড়ির গতি বুঝতে চাইলেন এবং তখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হাওয়া বদল করা দরকার। শুধু ওষুধে আর অসুখ সারে না। দার্জিলিং, সেখানকার নির্মল শীতল বাতাসে শরীর জুড়িয়ে যাবে। দু এক দিনের মধ্যেই যাওয়া যাবে না, কিছু কাজ সেরে নিতে হবে। যাওয়া হবে সামনের মাসে। শুধু জ্যোতিরিন্দ্রনাথ সরকারবাবুকে ডেকে ব্যবস্থা নিতে বললেন। একজন গোমস্তাকে এখনই পাঠিয়ে দিতে হবে দার্জিলিং। সে একটা বাড়ি ভাড়া করে সব গোছগাছ করে রাখবে। রান্নার ঠাকুর ও দাসদাসী যাবে কয়েকজন। রেলের কামরা রিজার্ভ করা দরকার। এই সব নির্দেশ দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ আবার ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। আজ পূর্ণিমা। এমন সন্ধ্যায় ঘরের মধ্যে কাটানোর কোনো মানে হয় না। জ্যোতিরিন্দ্রনাথ তাড়াতাড়ি ফিরবেন বলে গেছেন, এখনও আসেননি। রবি আর কাদম্বরী উঠে গেল ছাদে। ময়দানের দিকটা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, যেন একটা সমুদ্র। জ্যোৎস্নার মধ্যে যেন একটা সুরের মূর্ছনাও রয়েছে, যেন সুরলোকে চলেছে কোনো সঙ্গীত উৎসব। দুই প্রায় সমবয়স্ক যুবক যুবতী বসে আছে পাশাপাশি, কেউ কোনো কথা বলছে না। আজ কাদম্বরী রবিকে কোনো গান গাইবার জন্য অনুরোধ করেনি। রবির কোনো খুনসুটি করছে না। সব কথার চেয়ে নীরবতাই যেন এখন শ্রেষ্ঠ উপভোগ্য।
এইভাবে বসে রইল অনেকক্ষণ। দুজনে দুজনের হাত ধরে আছে। দুজনেরই জ্বর আছে গায়ে, হাত দুটি তপ্ত। মাঝে মাঝে মুখ ফিরিয়ে তাকাচ্ছে পরস্পরের দিকে, তবু কোনো কথা নেই। হঠাৎ নিস্তব্ধতা খান খান করে দিয়ে কেল্লা থেকে কামান দাগার শব্দ হলো, পরপর বেশ কয়েকবার। সেই সঙ্গে শোনা গেল জাহাজের ভোঁ। বিলেতের জাহাজ ছাড়ছে। বাংলার ছোট লাট স্যার অ্যাশলি ইডেন আজ বিদায় নিচ্ছেন। কুখ্যাত সেই ছোট লাট জোর করে চাপিয়েছেন ভার্নাকুলার অ্যাক্ট। অবসর নিচ্ছেন বলে আজ অনেক বাড়িতে আনন্দে উলুধ্বনি করা হচ্ছে। এই সময়ই বাড়ির সামনে এসে থামল জ্যোতিরিন্দ্রনাথের ফিটন গাড়ি। পরদিন রবির ঘুম ভাঙল খুব ভোরে। চোখ মেলার পরই মনে হলো আজ জ্বর নেই। না, নেই। নিজের কপালে হাত রেখে ঠিক বোঝা যাচ্ছে না, শরীরে কোনো গ্লানি নেই। একটা যেন আবেশ জড়ানো। পালঙ্ক থেকে নেমে রবি সেই ঘুমের রেশ লাগা চোখেই বারান্দায় গিয়ে দাঁড়ালো। পৃথিবীরও এখন ঘুম ভাঙেনি। এদিকে রাস্তায় ফেরিওয়ালা গোয়ালাও বিশেষ দেখা যায় না। উষার আলো প্রথমে যেন হালকা নীল বর্ণ, তারপর একটু একটু করে লাগছে রক্তিম আভা। সদর স্ট্রিট যেখানে শেষ হয়েছে সেই ফ্রি স্কুলের বাগানে গাছপালার আড়ালে দেখা যাচ্ছে হিরণময় আলোর ধোয়া নতুন সূর্যকে। সেই দিকে চেয়ে থাকতে থাকতে রবির চোখের ওপর যেন একটা পর্দা সরে গেল। এই যবনিকার অন্তরালে শুধু আনন্দ ও সৌন্দর্যের তরঙ্গ। এতদিনের চেনা বিশ্বের বদলে উদ্ভাসিত হলো এক নতুন বিশ্ব। হৃদয়ের গভীরতম প্রদেশে বিচ্ছুরিত হলো তার রশ্মি। মুহূর্তে মিলিয়ে গেল সব বিপদ। ঠিক যেন এক দৈব দর্শনের মতন নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল রবি। শিহরিত হয়ে আছে তার সমস্ত রোমকূপ। সে শুনতে পাচ্ছে একটা ঝড়ঝড় শব্দ, যেন এইমাত্র কোথাও কঠিন পাথর ফাটিয়ে বেরিয়ে এলো একটা ঝর্ণা। সেই নবীন জলধারার শব্দ তার নাম ধরে ডাকছে। বাসি মুখেই রবি লিখতে বসে গেল। সে বুঝতে পারছে আজ সে কবিতা রচনা করছে না, আজ কবিতা শতৎসার। ভাষার জন্য চিন্তা করতে হচ্ছে না, চিন্তাই বেরিয়ে আসছে নিজস্ব ভাষায়। কয়েক লাইন লিখে বারবার পড়ছে রবি। নিজেই বিস্মিত হয়ে ভাবছে, এ কার লেখা? আজ প্রত্যুষে কি তার নবজন্ম হলো? সারাদিন ধরে লিখে গেল রবি। মাঝে কাদম্বরী তার ঘরে এসে কয়েকবার উঁকি দিয়ে গেছেন। রবি লক্ষ্য করেনি, সে আজ খেতে চায়নি। প্লেটে করে কিছু ফল মিষ্টি কেউ রেখে গেছে তার সামনে। সে তার থেকেও খেয়েছে খুব সামান্যই। সে কয়েক লাইন লিখেছে, খাচ্ছে, বারবার পাঠ করছে সেই লাইনগুলো, আবার লিখছে। বিকেলের দিকে কাদম্বরী গা ধুয়ে সাজগোজ করে মৃদু স্বরে ডাকলেন তাকে। রবি সাড়া দিল না। কাদম্বরী কাছে এসে বললেন, এত কি লিখছো? এবার ওঠো, শরীর খারাপ হবে যে। রবি অন্যমনস্কভাবে বলল, না না। কাদম্বরী রাগ করে বললেন, রবি, এবার আমি তোমার খাতা কেড়ে নেব কিন্তু। রবি ফিরেও তাকালো না, কিছু বললও না।
কাদম্বরী এবারে একটা পেন্সিল তুলে নিয়ে রবির লেখার পাশে আঁকিবুকি কেটে দিলেন। রবি বলল, আহ, কি হচ্ছে? কাদম্বরী বললেন, রবি, তুমি সারাদিন মাথা গুঁজে পড়ে থাকবে, এটা আমার মোটেই ভালো লাগছে না। তুমি ওঠো, না হলে সব লেখা কাটাকুটি করে দেব বলছি। রবি কয়েকবার মাথা ঝাঁকুনি দিল, তারপর উঠে এসে বলল, নতুন বৌঠান, কি লিখেছি শুনবে? এটার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ। কাদম্বরী বললেন, হ্যাঁ, শোনাও না। তারপর তুমি স্নান করে পোশাক বদলাবে, আমরা আজও ছাতে গিয়ে বসবো। রবি পড়ল প্রথম 4 লাইন। আজিয়ে প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। এইটুকু পড়েই মুখ তুলে তাকিয়ে রবি ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, কেমন লাগছে? কাদম্বরী ঈষৎ ভুরু কোঁচকালেন, ধীরে মাথা দুলিয়ে বললেন, তেমন ভালো লাগছে না তো। ভাসিয়া আইল রে, এটা কেমন যেন। রবির বুকে যেন একটা সেল বিঁধল। গভীর প্রত্যাশা নিয়ে শোনাতে শুরু করেছিল তার দৃঢ় ধারণা। এ কবিতা একেবারে অন্য রকম, তার নবজন্মের কবিতা। সে ফ্যাকাশে গলায় বলল, তোমার ভালো লাগছে না নতুন বৌঠান? এ কবিতা আমি চেষ্টা করে লিখছি না, আপনা আপনি বেরিয়ে আসছে ভেতর থেকে। কাদম্বরী নিচু গলায় বললেন, আপনা আপনি বেরিয়ে এলেই কি ভালো কবিতা হয়? কবিতা তো একটা নির্মাণের ব্যাপার, তাই না? আমি অবশ্য বিশেষ কিছুই বুঝি না। রবি গম্ভীর হয়ে আবার পড়তে শুরু করল। না জানি কেমনে পশিল হেথায়, পথ হারা তার একটি তান, আঁধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া, আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। রবি আবার মুখ তুলল। কাদম্বরী অপরাধীর মতন মুখ করে বললেন, কি জানি, আমি এতে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না, হয়তো আমার বোঝার ভুল। রবির মাথায় রাগ চড়ে গেল। কাদম্বরীর দিকে সে এমন রক্ত চক্ষে কখনো তাকায়নি। তার মনে হলো এ রমণী কিছুই কবিতা বোঝে না, একে আর শুনিয়ে কি হবে। না, আর কোনো দিন সে নতুন বৌঠানকে তার কবিতা শোনাবে না। কাদম্বরী ঝুঁকে রবির গা ছুঁয়ে মিনতি করে বললেন, রবি, তুমি রাগ করছো? আর একটু পড়ো। রবি এবার অনেকটা বাদ দিয়ে চিৎকার করে পড়তে লাগলো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কাদম্বরী বললেন, বাহ, এই জায়গাটা বেশ ভালো হয়েছে, সত্যি এইখানটা বেশ ভালো হয়েছে। রবি পড়ে যেতে লাগলো প্রায় গর্জনের স্বরে, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি, পড়িছে খসি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিলে, গরজি উঠিছে দারুণ রোষে। কাদম্বরী রীতিমতন ভয় পেয়ে রবির একটা হাত চেপে ধরে আর্ত গলায় বলে উঠলেন, রবি, রবি, থামো থামো, তোমার আজ কি হয়েছে রবি? রবি থেমে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, থমথমে মুখ, উষ্ণ শ্বাস। নিজেকে একটু সামলে নিয়ে বলল, নতুন বৌঠান, আজ আমার ঘোর লেগেছে। কিসের ঘোর তা জানি না, আমি যেন আজ আর আমাতে নেই।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।